দিল্লিতে আলোড়ন সৃষ্টিকারী যে আন্দোলন চলছিল, কি ককরোচ জনতা পার্টি অর্থাৎ আরশোলা দলের, রাইট, অর্থাৎ তেলাপোকা দলের আর কি। আরশোলা বা তেলাপোকা এটাই তো বলি, আর ইংরেজিতে বলে ককরোচ। তো এরা তো বেশ ভালোই একটা আন্দোলন তৈরি করছিল, কিন্তু এখন তাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো পূরণ হওয়াতে তারা এখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ভালো কথা, কিন্তু তোমরা তো আন্দোলন করে কি অর্জন করলে সেটা আমরা নিজেরাও বুঝি নাই। অর্থাৎ তোমরা কি করলে, শিক্ষা সিস্টেম কি চেঞ্জ, তাই না, নাকি পরীক্ষা সিস্টেম চেঞ্জ, তারপর ওখানকার যে শিক্ষামন্ত্রীকে পাল্টানো, তো বিশেষ করে ওই যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জের যে বিষয়, বা যারা নাকি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল তাদের কয়েকজনকে তো গ্রেপ্তার করছেই, এবং একই সঙ্গে ওই যে এই পরীক্ষা যারা পরিচালনা করতো তাদের কত 45 না 50 জন কর্মচারী কর্মকর্তা তাদেরকে তো চাকরি থেকেই বহিষ্কার করছে, শিক্ষা সচিবকেও বদলি করে দিয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু অলরেডি এ বিষয়ে কাজ করে যাচ্ছিল, এমন না যেটাকে হালকাভাবে দেখছিল। বিজেপি তো একটা আদর্শভিত্তিক দল, এবং তারা তো দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, অতএব ইয়াং জেনারেশনকেও ভালোবাসে। তো সেই ইয়াং জেনারেশনের যারা 20 থেকে 22 লক্ষ যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিল, তাদের ভাগ্য নিয়ে তো বিজেপি সিনেমিনি খেলতে পারে না, ব্যবস্থা তারা অলরেডি নিয়েছিল। বাট ককরোচ পার্টি তোমাদের মূল দাবি হয়ে দাঁড়ালো শেষমেশ সেই শিক্ষামন্ত্রীকে কি পদত্যাগ করতে হবে, তাই না? অলরেডি দিয়েছে, ভালো কথা। এখন তোমরা আন্দোলন প্রত্যাহার করছো, কিন্তু করলে কি হবে? তোমরা কি মনে করলে এখানে জিতে গেলে তোমরা এই একটা উপকার করছো, একটা উপকার করছো অবশ্যই। এই ভারতে কারা বস্তুত রাজনীতির নামে বা বিভিন্ন কায়দায় বস্তুত কারা দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, এগুলো অলরেডি চিহ্নিত হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কি এখন ছাড় পাবে নাকি? তারা তো ছাড় পাবে না। এবং তোমরা যারা এই আন্দোলন করছো তোমরাও কতটা ছাড় পাবে কি জানি। তোমরা তো আর ক্ষমতায় যেতে পারো নাই, মানে বিশাল কিছু হয়ে যাও নাই, তোমরা তো পাবলিকই রয়ে গেছো, তাই না? তো তোমাদের পিছনে তো গোয়েন্দা ঘোরাঘুরি করবে, তোমরা কোথায় যাও, কি করো, তারপরে তোমরা কোথা থেকে টাকা পাও, বা ও এই আন্দোলন করতে গিয়ে কোথা থেকে টাকা পেয়েছো, এগুলো খোঁজখবর হবে না। তো এগুলো হলে এরপরে তোমাদের ওয়ান আফটার অ্যানাদারকে যখন ধরে গ্রেপ্তার করে হাজতে ঢুকাবে, তোমাদের ছাড়াতে কে আসবে? কেউ আসবে না। তোমরা যে আন্দোলন করছিলে এটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে যে এটা তোমাদের মস্তিষ্ক প্রসূত না। তোমরা আসলে বস্তুত খেলার পুতুল ছিলে, আর রিমোট কন্ট্রোল দিয়ে তোমাদেরকে খেলানো হচ্ছিল, তোমাদেরকে দিয়ে খেলানো হচ্ছিল। এবং এই খেলা খেলতে গিয়ে যে বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ হয়েছে সেগুলোও তারা দিচ্ছিল, যেটাকে বলা হচ্ছে যে ব্যাপকভাবে এই তোমাদের পিছনে টাকা ঢালছে, কোটি কোটি টাকা। উদ্দেশ্য একটাই ছিল যে ভারতকে দুর্বল করে দেওয়া এবং নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়া, অথবা অ্যাটলিস্ট শুধুমাত্র নরেন্দ্র মোদীকে সম্ভব হলে তাকে ক্ষমতাচ্যুত করা। এবং তাহলেই তোমাদের লক্ষ্য উদ্দেশ্য, আসলে তোমাদের তো লক্ষ্য উদ্দেশ্য কিছু না। তোমাদের পিছনে যারা ছিল যে সমস্ত বহিঃশক্তি, যারা নাকি ভারতকে দুর্বল দেখতে চায়, ভারতকে তাবেদার রাষ্ট্র বানাতে চায়, হ্যাঁ, তাদের সুবিধা হতো নরেন্দ্র মোদী যদি পড়ে যেত। কারণ নরেন্দ্র মোদী পড়ে গেলে এই ধরনের ক্যারিসমেটিক নেতা তো অত ইজিলি এখানে আসতো না। যদিও বলা হয় যে ওখানে ওই যে উত্তরপ্রদেশে কী জানি আছে, যোগী আদিত্যনাথ, তাই না? তো যোগী আদিত্যনাথ এই নরেন্দ্র মোদীর মতো এত কৌশলী না, এত কৌশলী না। যোগী আদিত্যনাথের মাথা অনেকটা হট। একটা বিশাল দেশের প্রধানমন্ত্রীর চেয়ার চালাতে গেলে বেশি হট হলে হয় না। ওটা হয়তো মুখ্যমন্ত্রী হিসাবে একটা রাজ্যে চলতে পারে, কিন্তু গোটা রাষ্ট্র জুড়ে এটা কিছুটা মনে হয় আনফিট, মানে কোয়ালিফাইড না আর কি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমাদের এই আন্দোলন যতটা না এই ছাত্রদের স্বার্থে, তার থেকে বিদেশি প্রভুদের স্বার্থ তোমরা রক্ষা করার জন্য তোমরা এই কাজ করছিলে। তোমাদেরকে খুব দ্রুতই দেখবা যে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে, এবং দেশের মানুষ অলরেডি জেনেও গেছে যে ঘটনা কী। আজকে এই যে ইনফরমেশন টেকনোলজির যুগ না, ইন্টারনেটের যুগ না, তোমরা কোথা থেকে টাকা পেয়েছো, কে তোমাদেরকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, তোমরা কার সঙ্গে যোগাযোগ করছো, সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে। তো তখন বাছাধনেরা কোথায় যাবে?
এই যে ভারতে এখন তো তোমাদের নাম সবাই জানে, তো তোমাদেরকে কিন্তু কেউ রক্ষা করতে আসবে না। একটা জিনিস তোমাদের একটু ভুল হয়েছে, বিজেপি নামক দলটা এবং তাদের সরকারটাকে খুব হালকাভাবে তোমরা গ্রহণ করছিলে, খুব হালকাভাবে গ্রহণ করছিলে। তোমরা কোশ্চিনকালেও বোঝো নাই যে এই ভারতে এখানে সরকার পরিবর্তনে একটাভাবেই হতে পারে, সেটা হলো সাংবিধানিক হয়ে গণতান্ত্রিক হয়ে নির্বাচন। আগামী 29 সালে নির্বাচন হবে, তখন জনগণ যদি চায় তাহলে এরা আবার ক্ষমতা আসবে, আর যদি না চায় তাহলে ক্ষমতা থেকে হটে যাবে, তাই না? তো যাই হোক, এইবার এমন একটা খেলা তোমরা খেলছিলে, একদিক দিয়ে হিসেব করলে খেলাটা খারাপও না, কারণ এই ভারতের বর্তমান সরকারের জানা উচিত ছিল বস্তুত কারা ভারতে রাজনীতির নামে, সমাজনীতির নামে, মানবতার নামে, তারপরে স্বেচ্ছাসেবার নামে, মানব সেবার নামে কারা বস্তুত ভারতের শত্রু, অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ, এগুলোকে কিন্তু অনেকটাই চিহ্নিত করা গেছে। এবং এখন থেকে অবশ্যই বিজেপি তার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে, একটা একটাকে করে ধরবে, তাই না? সেটাই হবে, এবং তোমরাও কতটা পার পাবে এর সন্দেহ আছে। তো একটা বিষয় আমি জাস্ট বলতে চাই, সেটা হলো যে অবশেষে আমরা দেখলাম যে এরা এই শিক্ষামন্ত্রীর ব্যাপারে ভীষণ আপত্তি, অথচ শিক্ষামন্ত্রী এখানে এই পরীক্ষা প্রশ্নপত্র ভাসের সাথে জড়িত ছিল নাকি? সে কি বলছে নাকি তোরা পরীক্ষাপত্র ভাস কর না? সে তো বলেনি, বরং যে বা যারাই পরীক্ষাপত্র ফাঁসের সাথে জড়িত ছিল খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে, তাই না? এবং খুব দ্রুত নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাও নিয়েছে। তাহলে এখানে কিন্তু ওই যে শিক্ষামন্ত্রী তার দায়িত্ব পালনে কিন্তু কোনো রকম কোনো তাচ্ছিল্য বা অবহেলা করেনি। এত কিছুর পরেও তাহলে তাকে কেন ক্ষমতা থেকে সরে যেতে হবে? এর একটা অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিককালে আমরা একটা জিনিস দেখতেছিলাম যে এই ভারতে যে শিক্ষা কারিকুলাম আছে, এই শিক্ষা কারিকুলামটা এমনই যে শিক্ষা কারিকুলামটা পাঠ করলে এই ছাত্রছাত্রীদের ভেতরে দেশপ্রেমের পরিবর্তে দেশদ্রোহিতা অনেকটা বৃদ্ধি পায়। অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা সৃষ্টির পরিবর্তে দেশের প্রতি একটা বিতৃষ্ণা জন্মায়। যেমন আমি একটা উদাহরণও দিতে পারি, যেমন উদাহরণস্বরূপ ভারতে যে মুসলিম যে শাসক গোষ্ঠী ছিল, এরা তো বাইরে থেকে আসছিল, এরা তো ভারতীয় না। এই যে আমরা যদি ধরি যে মুঘলরা, তাই না, তো তার আগে যে ওই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তো তার আগে যে ঘোরি, তাই না, ইত্যাদি ইত্যাদি, যে বিভিন্ন লোদি, বিভিন্ন যে মুসলিম শাসক গোষ্ঠী এই যে ভারতে আসছে, তো এরা তো কেউ ভারতের লোক না, এরা তো বাইরে থেকে আক্রমণ করে হিন্দুদেরকে কচুকাটা করে তারপরে এখানে তাদের উপনিবেশ তৈরি করেছিল, সাম্রাজ্য তৈরি করেছিল, তাই না? এই যে এই সম্রাট আকবর, তাকে বলা হয় কি সম্রাট মানে আকবর দি গ্রেট, মানে আকবর দি গ্রেট হয় কী করে? সে যদি এই ভারতের হিন্দুদের উপরে সাম্রাজ্যবাদ উপনিবেশ তৈরি করে তাদের উপর ছড়ি ঘোরায়, তাদেরকে যদি দাসদাসীর মতো ব্যবহার করে, তাহলে সে মুসলমানদের কাছে আকবর দি গ্রেট হতে পারে, কিন্তু হিন্দুদের কাছে তো গ্রেট হতে পারে না, তাই না? তো এইগুলো তো ছিল ভারতের নিজস্ব কৃষ্টি কালচার ঐতিহ্যের সাথে একটা বিট্রে, তাই না? তো এই জন্যে এই শিক্ষামন্ত্রী বস্তুত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নতুন করে সিলেবাস প্রণয়ন করার কার্যক্রম শুরু করছিল, যাতে করে ভারতের ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষা পায় যে বস্তুত ইতিহাসের ঘটনাগুলো কী ছিল, কারা এই ভারতের ওপরে আক্রমণ করে এই হিন্দুদেরকে কচুকাটা করছে। এখন হিন্দুরা কি তাদেরকে কি গ্রেট বলবে? এক গুরুত্বপূর্ণ প্রশ্ন না? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশের মুমিন মুসলমানের কাছে বীর হতে পারে, কিন্তু ভারতের হিন্দুদের কাছে তো সে বীর না, কারণ সে তো এই দেশের লোক না, সে তো বাইরে থেকে এসে এই জায়গায় দখল করেছিল, তাই না? তো ভারত একটা হিন্দুদের দেশ, তো তাদের দেশে বিজাতীয় লোক যারা এখানে এসে শাসন করছিল, তাদেরকে যদি মহান হিসেবে ভারতের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়, তাহলে এরা তো ভবিষ্যতে এই দেশকে ভালোবাসবে না। এই যে আজকে অনেক এই যে লোকজন যেগুলো খোঁজ পাওয়া গেল, অনেকেই অনেক উচ্চশিক্ষিত দেশ বিদেশে ঘুরছে, পড়াশুনো করছে দেখা যায়, তো তারা কিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই যে শিক্ষা পদ্ধতি যে পাল্টাতে যাবে, এইটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বস্তুত আজকে যে শিক্ষামন্ত্রীকে এখান থেকে কি যেতে হয়েছে। কারণ কিন্তু এটাই, শিক্ষামন্ত্রীকে অন্য কোনো কারণে যেতে হয় না, বুঝছেন? ভারতের কয়েকজন লোক এটা বুঝছে কে জানে।
বাট আমার কাছে এরকম মনে হয়েছে। পরিশেষে একটা জিনিস আমি বলতেছে, সেটা হলো এই শিক্ষামন্ত্রী চলে গেল বলে এই যে শিক্ষা সংস্কারের যে মানে সিলেবাস সংস্কারের যে কার্যক্রম, এটা কি বন্ধ হয়ে যাবে নাকি? না, মোটেও না। এরপরে যে দায়িত্বে আসবে সে ওই একই কাজ এগিয়ে নিয়ে যাবে, এটা বন্ধ হবে না, এটা চলবেই। বিজেপি সরকার এটা করেই ছাড়বে, কারণ বিজেপি সরকার হিন্দু জাতীয়তাবাদী সরকার। তারা হিন্দুদেরকে খাটো করে দেখাবে, হিন্দুদেরকে কাপুরুষ হিসেবে দেখাবে, আর মুসলমানদেরকে বীর পুরুষ হিসেবে দেখাবে। হতে পারে তারা বীর পুরুষ, কিন্তু তাই বলে হিন্দুদের কাছে তো তারা মহান না। হ্যাঁ, বীর পুরুষ এই কারণে তারা যুদ্ধ করে জিতছিল, অতএব দে আর হিরো, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু হাউ দে ক্যান বি গ্রেট টু হিন্দু পিপল? হাউ? হিন্দুদের কাছে তো তারা গ্রেট হতে পারে না, তাই না? অন্তত হিন্দুদের যারা নাকি যে বিজেপিপন্থী হিন্দুত্ববাদী রাজনীতি করে, তারা তো বিষয়টাকে এরকমভাবেই দেখবে। এবং এই কারণে এই যে আন্দোলনটা দেখছেন, এই যে আন্দোলনের মূল নেতা বা যারা এরা কেউই কিন্তু শিক্ষার্থী না, এরা কিন্তু ওই নিট পরীক্ষার সাথে এদের কোনো সম্পর্ক নেই। তাহলে হঠাৎ করে ভারতের এই ছাত্রছাত্রীদের প্রতি এদের অপরিসীম প্রেম প্রীতি উঠলো কেন? এবং যেখানে যে পরীক্ষা নিয়ে তারা কথা বলছে সেটার কিন্তু সমাধান হয়েই গেছে। শিক্ষামন্ত্রী কিন্তু সেই পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নিয়েছে, নতুন প্রশ্নপত্র করছে, যারা জড়িত তাদের গ্রেপ্তার করছে। তাহলে এইটা নিয়ে তো আসলে কোনো আন্দোলন হয় না। আন্দোলন হয় কখন? যখন একটা অন্যায় কোনো ঘটনা ঘটে যায়, সেটার সঠিক সমাধান হয় না বা প্রশমন হয় না, তখন সেটা নিয়ে আন্দোলন হয়। অথচ এই নিট পরীক্ষার এই ব্যাপারটা তো সমাধান হয়ে গেছিলো, রাইট? তাহলে আন্দোলন কিসের? আর কারা আন্দোলন করতেছে? যাদের সাথে নিটের কোনো সম্পর্ক নেই। তাহলে তাদের উদ্দেশ্যটা কী? এবং পরবর্তীতে তারা শুধুই মাত্র শিক্ষামন্ত্রীকে মানে পদত্যাগের জন্য এত জোর দাবি জানালো। ওরা নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করে, আর বিজেপির নেতাদেরকে কি খুব মানে বোকা মূর্খ এরকম মনে করে। আর ওরা মনে করে যে এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পর যে আসবে যে কর্মপরিকল্পনা চলছিল, এটা থেমে যাবে না, বরং আরও গতিশীল হবে আমার ধারণা। কী কারণে? কারণ মনে করবে যে আবার কে কী আন্দোলন শুরু করে, ঠিক আছে, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এগুলো বাস্তবায়ন করবে। আমার কিন্তু ধারণা তাই। ধন্যবাদ।